নমস্কার, হাল্লা বলে পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে এক নজরে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সারা দেশের সাথে রাজ্যের পক্ষে নারী নির্যাতন বন্ধ এবং অধিকার সুরক্ষা সহ গুচ্ছ দাবিতে বিক্ষোভ প্রদর্শন বামপন্থী নারী সংগঠনের কর্মসূচিতে প্রতিবাদী মহিলাদের ব্যাপক অংশগ্রহণ। করোনার তাণ্ডবে নজিরবিহীন মন্দাভাব, পরিবহন শিল্পে চরম অর্থনৈতিক সংকটের মুখে যানবাহন শ্রমিকরা। সিপিএম কর্মীদের বাড়িঘরে শাসক দলীয় দুষ্কৃতীদের আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের কঠোর শাস্তির দাবি সিপিএম পশ্চিম জেলা কমিটির। সাংবাদিক সম্মেলনে আইন শৃঙ্খলা ও বিপন্ন গণতন্ত্র নিয়ে চরম উদ্বেগ। বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে রাস্তা অবরোধ, ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনা সোনামুড়া রবীন্দ্রনগর কাঠালে সড়কে। রাজ্যের ভয়ঙ্কর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিরোধী দলনেতার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নিকট গুচ্ছ প্রস্তাব পেশ সিপিএম প্রতিনিধি দলের। পরে সাংবাদিক সম্মেলনে প্রস্তাব সমূহের বিষয় উত্থাপন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সংবাদ বিস্তারিত। অক্সিজেনের অভাবে এবং চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে। গুরুতর অভিযোগ, মৃত রোগীর পুত্রের ভাইরাল ভিডিও। ফের চিকিৎসাজনিত ত্রুটির কারণে চিকিৎসাধীন রোগী মৃত্যুর ঘটনা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে। গুরুতর অভিযোগ, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। বেহাল অবস্থায় ধুঁকছে জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা। বহু প্রাণহানি ঘটনার পরেও হাল ফেরেনি জিবি হাসপাতালের। ফের অক্সিজেনের অভাবে এবং ডাক্তার স্বাস্থ্যকর্মীদের গড় হাজির কারণে মৃত্যু হলো চিকিৎসাধীন রোগীর। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মৃত রোগীর পুত্র সুবীর সাহার একগুচ্ছ অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। বাবা কালকে সুস্থ, আজকে শুধু ডাক্তারের চিকিৎসার গাফিলতির কারণে আমার বাবার আমি হারাইছি। ডাক্তারের গাফিলতির কারণে আমার বাবা মারা গেছে আজকে। দেখেন, ডাক্তার এখন পর্যন্ত কোনো ডাক্তার আছে না, কোনো আজকে ভোর 6টার থেকে আমার বাবার এরকম অবস্থা। ভোর 6টার থেকে এখন পর্যন্ত এই অবস্থা। দেখেন, সব পেশেন্টরা একই কথা বলতেছে। এখন পর্যন্ত দেখেন সবাই কোথাছে, সবাই এখন পর্যন্ত কোনো ডাক্তারই নাই, বিনা ট্রিটমেন্টে মানে ডাক্তারই নাই, কেমনে কোন না এখন পর্যন্ত দেখেন সবাই কোথায়, সবাই বিনা ট্রিটমেন্টে মারা গেছে। আমি কি করতাম কোন প্লিজ আপনারা। শুধু অক্সিজেনের অভাবে আমার বাবার আমি হারাইলাম। কালকে বিকাল থেকে অক্সিজেন নাই, ঘুরতে ঘুরতে রাত্রে 2 ঘন্টা পরে আমি অক্সিজেনটা পাইছি। অক্সিজেন লাগিয়ে দিছে, সকালে অক্সিজেনটা শেষ। এরপরে 2 ঘন্টা ঘুরলাম, কিন্তু তারা সময় মতো আমার অক্সিজেনটা দিল না। যদি অক্সিজেনটা দিত আমি পেশেন্টটা আমার বাবার আমি বাঁচাইতে পারতাম, কিন্তু তারার গাফিলতির কারণে। আমি আইছিলাম বাবার এবারে সুস্থ করে নেওয়ার লিগা, কিন্তু এই ভাগ্য আমার হইল না। তারা বলে এদিকে লাইভ ভিডিও প্রচারকালে কতিপয় স্বাস্থ্যকর্মী ওয়ার্ডে আসেন, কিন্তু এর আগে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে প্রাণ হারালেন রোগী। ভিডিওতে অভিযুক্ত ডাক্তার দুর্লভ দেববর্মা সহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন পিতৃহারা সন্তানরা। সেই জিবি হাসপাতালের ভগবান রূপী ডাক্তারদের ভৎসনা করতেও ভুলেননি কান্নায় হতভাগ্য পুত্র সুবীর সাহা। এই দেখেন, তারা ভিতরে ঢুকতে গেলে তারা আটকে রাখে। তারা যদি সময় মতো অক্সিজেনটা যদি দিত, আজকে আমার পেশেন্ট বাঁচত। 2 ঘন্টা তার কাছে আমি অক্সিজেনের লিগা ঘুরছি, তারা অক্সিজেনটা দিল না আমারে। তারা খালি যাইবো, কেউ ডিউটি নাই। তারা ডিউটিতে কালকে রাত্রের থেকে ডাক্তার একবারও আইছে না, কালকে রাত্রের থেকে ডাক্তার একবারও দেখা গেছে না। ডাক্তার যদি আইতো তাহলে আমার সুস্থ পেশেন্টকে আমি বাঁচাই নিতে পারতাম। আমার কি সুস্থ আছে, 2 ঘন্টা শ্বাসকষ্ট মারা গেছে। এটা দুর্লভ না, আমি কয়ে রাখতেছি আপনারে। হ্যাঁ, আমার সকালে কিছু অক্সিজেন দিব, আমার অন্যরা রাখো। হ্যাঁ, জিবিতে স্টুডেন্ট ট্রেনিং আছে, দুর্লভ দেববর্মা। দুর্লভ দেববর্মা, এর নামে আমি কেস করুম, স্বাস্থ্য এর নামে আমি উপর আমি কেস করুম।
এই দেখেন স্বাস্থ্যকর্মী সবাই, আমি 2 ঘন্টা তারা বললাম, তারা যে অক্সিজেনটা দিল না আমারে, তারা ডিউটি সম্পূর্ণ হলে তারা আয় না কেউ। এই যে কেন কালকে আপনার স্যার 2 ঘন্টা আমি অক্সিজেন দিলে সকালে কইছি, তার অক্সিজেন আপনি দিলেন না, যদি দিতেন আমার রোগীরা আমি বাঁচাইতে পারতাম। ফিও রিপোর্ট হালাবুল। নেতাজি জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে মহারাজগঞ্জ বাজার বিপণী বিতানে নব পর্যায়ে উদ্বোধন হয় নেতাজি গ্রন্থাগারের। গ্রন্থাগার উদ্বোধন উপলক্ষে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সেখানে। শুক্রবার মহারাজগঞ্জ বাজারে বিপণী বিতানে নব পর্যায়ে উদ্বোধন হয় নেতাজি গ্রন্থাগারের। নেতাজি জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফুলন ভট্টাচার্য, উদ্যোক্তা সংস্থার কর্মকর্তাগণ এবং মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির কর্মকর্তাগণ। নেতাজি গ্রন্থাগারের উদ্বোধন প্রসঙ্গে নেতাজি জন্মশতবর্ষ উদযাপন কমিটির কর্মকর্তা রঘুনাথ সরকার এবং কাউন্সিলর ফুলন ভট্টাচার্য জানিয়েছেন, মহারাজগঞ্জ বাজার বিপণী বিতানে নেতাজি গ্রন্থাগার উদ্বোধন হওয়ার কারণে খুশি মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। আমরা নেতাজি জন্মশতবর্ষ উদযাপন কমিটি ত্রিপুরা 1998 সালে মহারাজগঞ্জ বাজার কমিটির নেতাজি মূর্তি প্রতিষ্ঠা করি। সেই প্রতিষ্ঠার সময় আমরা ঘোষণা করেছিলাম এই কমিটি একটা আগরতলা শহরে একটা গ্রন্থাগার, নেতাজি গ্রন্থাগার, শুধু নেতাজি বই না, এখানে থাকবে স্বাধীনতা সংগ্রামের বই এবং সেখানে তারা গবেষণা করতে পারবেন স্বাধীনতা সংগ্রাম এবং আরও অন্যান্য বইও থাকবে সমাজ উপযোগী। সেই অনুযায়ী আমরা আগরতলা পৌরসভার কাছে আমরা জায়গা চাই। আমরা 58 সালে মূর্তি প্রতিষ্ঠা করি, কিন্তু আমরা আগরতলা পৌর নিগম আমাদের 2010 সালে সেন্ট্রাল রোড বিবেকানন্দ, এটা তো নেতাজি নামে এই গ্রন্থাগার দ্বিতীয় পর্যায়ে তার উদ্বোধন হলো আজকে। আমরা আগরতলা পৌর নিগম এই গ্রন্থাগার যে কমিটি আছেন, এই কমিটিকে প্রথমে বিবেকানন্দ মার্কেটের মধ্যে জায়গা দেওয়া হয়েছিল, সেখানে তো এখন উচ্ছেদের ব্যাপার আছে। আমরা এই জায়গাটি এখন পৌর নিগম থেকে এটি লাইব্রেরি করার জন্যে জায়গাটি দেওয়া হয়েছে এবং সেটি আমরা চাইছি যে আগরতলা পৌর নিগম চাইছে যে এখানে। অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ফিও রিপোর্ট হালাবুল। 2 দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশে জলাশয় থেকে উদ্ধার এক দিনমজুরের মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনা বিশালগড় থানাধীন কলকলিয়া সবরপাড়াতে। 2 সন্তানের পিতা মৃত দিনমজুরের নাম সুনীল সবর। 2 দিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ির পাশে একটি জলাশয়ে উদ্ধার এক যুবকের মৃতদেহ। তার নাম সুনীল সবর, বয়স 18, 2 সন্তানের পিতা। ঘটনা বিশালগড় থানাধীন কলকলিয়ার সবরপাড়াতে। কিন্তু মৃতদেহ উদ্ধার হওয়ার খবর পাওয়ার 4.5 ঘন্টা পরও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত ত্রিপুরা পুলিশ। কি আশ্চর্যজনক বিষয়, জানা গেছে সুনীল সবর পেশায় দিনমজুর, গত 2 দিন ধরে নিখোঁজ। বাড়ির লোকজনেরা তাকে যথেষ্ট খুঁজেখুঁজি করেছে, কিন্তু বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে একটি জলাশয়ের মধ্যে তার মৃতদেহ ভেসে ওঠে। পরিবারের সদস্যরা প্রথমে এই অবস্থা দেখে খবর পেয়ে লোকজনেরা জমায়েত হতে শুরু করে। খবর যায় বিশালগড় থানায়, কিন্তু বিকেল 4টায় থানায় খবর দেওয়া হলেও রাত 8:30 পর্যন্ত বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়নি বলে অভিযোগ করেন মৃতার অসহায় পরিবার। আমার আচ্ছা, কিভাবে মারা গেছে? কালকা বলে বাড়িতে বাইর হয়েছে, এদিকে জামু কয়া কয়া থাইরা যে এখানে বাইর হয়ে আয়া এমনি যে নামছে, কেউ দেখছে না। আচ্ছা আয়া যে লিকে ঢুকবো, কেউ দেখছে না। আচ্ছা, কোন কিভাবে পাওয়া গেছে জানেন রে? ভুইলা উপরে বাইচা কই কই ওই লিকে লিখো। হ্যাঁ। আচ্ছা, ওনার নাম কি? সুনীল সবর। বিয়ে করছেনি? হ্যাঁ। পুলিশে খবর দিছেন? খবর দিছি, আইলো না তো। কতক্ষণ ধরে লইয়া বই রয়েছেন এখানে? বিকাল কি জানি 4টার দিকে। 4টার দিকে এখনো পর্যন্ত বই রয়েছেন না? হ্যাঁ। পুলিশে কি 4টার সময় খবর দিছিলেন? হ্যাঁ। এই গ্রামটি অনেক ভেতরে, সূর্য ডুবতে ডুবতে মানুষজন কেটে পড়ে মৃতদেহের সামনে থেকে। কিন্তু রাত 8:30 পর্যন্ত পরিবারের 3 সদস্য মিলে রাস্তার পাশেই বসে থাকেন মৃতদেহ নিয়ে। খবর পেয়ে রাত 8:30টায় গিয়ে পৌঁছায় পুলিশ। ফিও রিপোর্ট হালাবুল।
ভয়ঙ্কর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিরোধী দলনেতার নেতৃত্বের মুখ্যমন্ত্রীর নিকট গুচ্ছ প্রস্তাব পেশ করেছেন সিপিআইএম এর দলের এক প্রতিনিধি দল। পরে সাংবাদিক সম্মেলনে প্রস্তাব সমূহ তুলে ধরেন বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের বুকে উদ্বেগজনক এবং ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনা পরিস্থিতি। অতিমারী কোভিড-19 ভাইরাসের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে মুখ্যমন্ত্রীর নিকট এক গুচ্ছ প্রস্তাব পেশ করেন বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে সিপিএম দলের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলের উপনেতা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, শহীদ চৌধুরী, রতন ভৌমিক এবং বিধায়ক প্রভাত চৌধুরী। পরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানিয়েছেন, প্রায় 1 ঘন্টা 50 মিনিটের উপর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তাদের। আলোচনা মোটামুটি সন্তোষজনক বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে আমি তো বলবো আমাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে আলোচনাটা ভালো হয়েছে, কিন্তু সবটাই নির্ভর করবে আমরা যে বিষয়গুলো উত্থাপন করলাম তার পরিপ্রেক্ষিতে আমরা যে প্রস্তাবগুলো রাখলাম এগুলো শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হলো বা হলো না তারপর নির্ভর করবে এই আলোচনার ফলাফল। এদিন বিরোধী দলনেতা আরও জানিয়েছেন, বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা হাসপাতাল ও কয়েকটি মহকুমা হাসপাতালে ল্যাবরেটরি স্থাপন এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সহযোগিতার কথাও জানিয়েছেন তারা। পরীক্ষা যেটা করতে হবে এর জন্য ল্যাবরেটরি, উপযুক্ত ল্যাবরেটরির সংখ্যা বাড়াতে হবে। এখনো সব জেলা হাসপাতালগুলোতে ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়নি। আমরা বলছি প্রত্যেকটা জেলা হাসপাতালে ল্যাবরেটরি প্রতিষ্ঠা করতে হবে। এর মধ্যে সরকার থেকে 1-2 জায়গায় ল্যাবরেটরি বসাবার উদ্যোগ নিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যারা এই ল্যাবটা বসাবেন, যারা মালপত্র সাপ্লাই দিলেন, তাদের প্রতিনিধিরা না আসলে পরে যে কোনো লোক দিয়ে এই ল্যাবরেটরি হাসপাতালে স্থাপন করা সম্ভব না। আমরা বিস্তৃত সীমান্তে ঘেরা, লোক সংখ্যা কম হতে পারে, পরিবার সংখ্যা কম হতে পারে, কিন্তু আক্রমণের যে তীব্রতা, এরকম পরিস্থিতিতে আমাদের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পেশাল এফোর্ট নেওয়া দরকার, বিশেষ উদ্যোগ নেওয়া দরকার। সাংবাদিক সম্মেলনে শুক্রবারের বিভিন্ন প্রভাতী দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় আমরা সকলে করোনা টেস্টের উপর গুরুত্ব দান করি। আজকের যে প্রভাতী দৈনিক পত্রিকাগুলো, তা তো এটা উপস্থিত করা হয়েছে, ত্রিপুরার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ডাক্তার মহল থেকে, চিকিৎসক মহল থেকে এই ত্রিপুরায় যেটা চলছে এটাকে তারা গোষ্ঠী সংক্রমণ বলে বলতে শুরু করেছে। ভারতবর্ষের পরিস্থিতি থেকে ত্রিপুরার পরিস্থিতিটাকে আলাদা করে দেখার সুযোগ নাই। এদিন সিপিএম নেতা মানিক সরকার বাংলাদেশ ও বাইরের থেকে রাজ্যে প্রবেশকারী সকলের লালারস সংগ্রহ করে করোনা টেস্ট করার জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি রাখেন বলেও জানান সাংবাদিক সম্মেলনে। সেই সাথে রাজ্যের প্রত্যেক কোভিড কেয়ার সেন্টারগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং স্যানিটাইজ করার কথাও জানিয়েছেন তিনি। যারা বাইরে থেকে আসছে, যে জায়গাটায় সবচেয়ে বড় ভুলটা, ত্রুটিটা হয়ে গেল, সেটা নিয়ে তো এখন আর কথা বলে লাভ নেই। কিন্তু আজকের আলোচনায় যেটা আমরা বলেছি, রেল স্টেশন, এয়ারপোর্ট এবং ধর্মনগর থেকে ঢোকা বা বাংলাদেশ থেকে সীমান্ত যে আমাদের ইয়েগুলো, অফিসগুলো আছে, এগুলি দিয়ে যারা আসবে ত্রিপুরায়, তাদেরকে সরকারের হেফাজতে নিয়ে নিতে হবে। ধারাবাহিকতা বজায় রেখে ফ্রিকুয়েন্টলি বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবা থাকুক বা না থাকুক, অন্তত বাহ্যিক পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য তারা যে ভূমিকাগুলি নেয়, আমরা যেন এই ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়ে, এতে বেশি পয়সা খরচ হলেও এই পরিচ্ছন্নতার দিকটা, স্যানিটাইজেশনের ব্যাপারটা গুরুত্ব দেওয়া হয়।
এদিকে রাজ্যের বুকে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যা। সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ঠেকেছে মৃতের সংখ্যা। ফিও রিপোর্ট, হাল্লাবোল। ঊনকোটি জেলার ফটিকরায় বাজার স্থিত সিপিএম অফিস ভাঙচুর এবং দলীয় কর্মীদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ এবং গেরুয়া বাহিনীর সন্ত্রাস নিয়ে গুরুতর অভিযোগ সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির নেতৃবৃন্দের। 16 দফা দাবিতে গত 26 আগস্ট সারা রাজ্যব্যাপী সিপিএম দল ধর্ণা এবং বিক্ষোভ কর্মসূচি করেছিল। সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলার কৈলাসহর এবং কুমারঘাট মহকুমায়ও সিপিএম দলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়েছিল। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায় অঞ্চলের সিপিএম দলের কর্মীরা ফটিকরায় বাজারে অবস্থিত ফটিকরায় সিপিএম দলের অফিস থেকে মিছিল বের করে বিভিন্ন রাজপথ পরিক্রমা করার সময় পুলিশ সিপিএম দলের কর্মীদের গ্রেফতার করে ফটিকরায় থানার কাছেই অস্থায়ী জেলে নিয়ে যায়। সিপিএম দলের কর্মীরা যখন অস্থায়ী জেলে ছিলেন সে সময় বিজেপি দলের কর্মীরা সিপিএম দলের কর্মীদের উপর আক্রমণ করে পুলিশের সামনে। এরপর সিপিএম দলের কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে বিজেপি দলের কর্মীরা পালিয়ে এসে ফটিকরায় বাজারে অবস্থিত সিপিএম ফটিকরায় অঞ্চল কমিটির অফিসে ঢুকে চেয়ার, টেবিল, ফ্যান, টিভি, গডরেজ, লাইট সহ আরো অন্যান্য আসবাবপত্র সহ সবকিছু ভেঙে চুরমার করে দেয়। এমনকি অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে দেয় বলে আজ 28 আগস্ট দুপুরবেলা এক সাংবাদিক সম্মেলন করে জানান সিপিএম ঊনকোটি জেলা কমিটির নেতৃত্বরা। ঊনকোটি জেলার সংবাদ মাধ্যমে সমস্ত জেলার প্রতিনিধিদের কৈলাসহর থেকে সিপিএম ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে 28 আগস্ট দুপুরবেলা ফটিকরায় সিপিএম অঞ্চল কমিটির অফিসে নিয়ে সিপিএম ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে। সিপিএম ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিএম কুমারঘাট মহকুমা কমিটির সম্পাদক স্বপন বৈষ্ণব, প্রাক্তন বিধায়ক টুনুবালা মালাকার, প্রাক্তন বিধায়ক সমীরণ মালাকার। সাংবাদিক সম্মেলনে স্বপন বৈষ্ণব বলেন, গত 26 আগস্ট দলের এই কর্মসূচিতে কুমারঘাট মহকুমার অধীনে প্রত্যেকটি অঞ্চলে এই কর্মসূচি পালন করে কর্মীরা মোট 1300 কর্মী এতে অংশগ্রহণ করেছিল বলে জানান। বিজেপি দলের কর্মীরা ফটিকরায় সিপিএম দলের অফিসে ভাঙচুর করার পর কুমারঘাট মহকুমার অধীনে প্রায় 15 জন দলীয় কর্মীদের মারধর করে বলেও জানান। সবগুলো ঘটনার পর ফটিকরায় থানায় বিজেপি দলের কর্মীদের বিরুদ্ধে লিখিত মামলা করার পরও আজ অবধি ফটিকরায় থানার পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি, এমনকি এই ব্যাপারে কিছুই করেননি বলে জানান স্বপন বৈষ্ণব। আমাদের আগরতলার বিভিন্ন এলাকার একটা আক্রমণ সংঘটিত করে তাদের উদ্দেশ্য এটাই যাতে ভয়, সন্ত্রাস, ভীতি করে যাতে মানুষ যাতে সেখানে বেরোতে না পারে। এটা শুধু আমাদের জেলায় নয়, সারা রাজ্যেই গত এই কর্মসূচি রূপায়িত হওয়ার আগের দিন থেকে 25 তারিখ থেকে শুরু হয়েছে বিভিন্ন মহকুমা। ব্যক্তি গতকালকে রাত্র আমাদের আগরতলার বিভিন্ন এলাকায় বাড়িঘর দেখে সেখানে আক্রমণ শুরু। সাংবাদিক সম্মেলনে সিপিএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, 26 আগস্ট বিজেপি দলের কর্মীরা যখন সিপিএম দলের অফিসে ঢুকে ভাঙচুর চালায় তখন সাংবাদিকরা ছবি তোলার সময় ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এই ঘটনার নিউজ প্রকাশ হলে প্রাণনাশেরও হুমকি সাংবাদিকদের দেওয়া হয়েছে বলে ভয়ে সাংবাদিকরা এই নিউজ প্রকাশ করেনি, যার ফলে সিপিএম দল ঊনকোটি জেলার সংবাদ মাধ্যমে সমস্ত জেলার প্রতিনিধিদের কৈলাসহর থেকে এনে 28 আগস্ট এই সাংবাদিক সম্মেলন করা হয় বলে জানান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও উনি বলেন, 26 আগস্ট ফটিকরায় বাজারে সিপিএম দলের অফিস ভাঙচুরের পাশাপাশি ফটিকরায় বাজারের কয়েকজন দোকান মালিকদেরও মারধর করা হয়েছে বলে জানান। শ্রী চৌধুরী বলেন, এই ব্যাপারে কর্মীদের খোঁজ খবর নেওয়ার জন্য এবং এলাকা পরিদর্শন করার জন্য আগামী 30 আগস্ট 5 সদস্যের এক বিধায়ক টিম এলাকায় আসবেন। ফিও রিপোর্ট, হাল্লাবোল। ক্রমবর্ধমান নারী নির্যাতন বন্ধ করা সহ 7 দফা দাবির ভিত্তিতে রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। দিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে মানুষের অধিকার, জীবন জীবিকার প্রশ্নে চরম হুঁশিয়ারি রাজ্য সরকার ও তার পুলিশ প্রশাসনকে। শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আহ্বানে 3 দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরই অঙ্গ হিসেবে 7 দফা দাবির ভিত্তিতে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে শ্রমজীবী নারী সমন্বয় সমিতি। এদিন রাজধানী শহর আগরতলার বুকেও অনুরূপ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে সংগঠনের সদর বিভাগীয় কমিটি। দিনের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ভারতের গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস। সাক্ষাৎকারে জানিয়েছেন, শ্রমজীবী
আইনজীবী নারী সমন্বয় কমিটির এই কর্মসূচি থেকে মানুষের অধিকার ও জীবন রক্ষার দাবিতে রাজ্যের বুকে যেভাবে প্রতিবাদী কণ্ঠ রোধ করার প্রয়াস চলছে তার তীব্র নিন্দা জানানো হয়। সেই সাথে মানুষের প্রতিবাদী কণ্ঠ রোধ করার পরিণাম ভয়াবহ হবে বলেও জানিয়েছেন নারী নেত্রী রমা দাস। আশ্চর্যজনকভাবেই আমরা এখানে যত সংখ্যায় মহিলা উপস্থিত হয়েছি তার থেকে 3 গুণ পুলিশ প্রশাসন, আরক্ষা দপ্তর, টিএসআর নানা ধরনের স্তরের সমস্ত মোতায়েন করা হয়ে ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই রাজ্যে পর্যায়ক্রমে এই লড়াই সংগ্রাম আমরা করে আসছি। আমরা বিপ্লব দেব সরকারকে চেতাবনী দিতে চাই, এভাবে জনগণের কণ্ঠকে রোধ করতে পারবে না। নারীদের এই বিক্ষোভ কর্মসূচিতে বামপন্থী মহিলাদের ব্যাপক অংশগ্রহণ পরিলক্ষিত হয়। ফিও রিপোর্ট, হালাবুল। করোনার তাণ্ডবে নজিরবিহীন মন্দাভাব পরিবহন শিল্পে, চরম অর্থনৈতিক সংকটে যানবাহন শ্রমিকরা, হতাশার সুর বিপন্ন পরিবহন শ্রমিকদের কণ্ঠে। যতই দিন যাচ্ছে কঠিন থেকে কঠিনতর অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে রাজ্য জুড়ে। এর মধ্যে করোনার তাণ্ডবে নজিরবিহীন মন্দা ভাব দেখা দিয়েছে পরিবহন শিল্পে। চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন যানবাহন শ্রমিকরা, হতাশার সুর বিপন্ন পরিবহন শ্রমিকদের কণ্ঠে। গাড়ির ব্যবসা তো খুবই করুণ অবস্থা, কারণ যাত্রী কম, কারণ যাত্রী লিগে আমরা খুব অসুবিধা হইতেছে গাড়ি ঘোড়া চালাইতে যে সেটা, কারণ গাড়ি চললো যে ভাড়া সেই ভাড়া মোতাবেক আমরা ডেলি আপ ডাউন হয় না। আমরা প্যাসেঞ্জার আনলে বাসে নিত, আমরা উভয়ের উপরে নির্ভরশীল। মানুষের কাছে টাকা পয়সা নেই, আমরা তো করে অনেক বেহাল অবস্থা আছে। কাগজপত্র তো বয়ে ল্যাপস হইতেছে, রোজগার ছাড়া কাগজপত্র ল্যাপস হইতেছে। বছরে 10,000 টাকা ইন্স্যুরেন্স লাগে, ফিটনেস ডেলি ল্যাপস হইলে 50 টাকা, কাগজের পয়সা, তারপরে সিএনজি গ্যাসের দাম 52 টাকা, সব জিনিসের দাম বেশি। বাজারে গেলে আমাদের মানে কোনো কিছু কারণ নাই, বাড়ির থেকে বাইরে আসা কিন্তু বাড়ির যে সময় যাই খালি হাতে যাই, যা কইয়াতে বাড়ি থেকে কিচ্ছু নিতাম পারি না। ফুলামেনে পড়াশোনা, খাওয়া দাওয়া, বৃদ্ধ মা বাবার কোনো কিছু হইতাছে পুরা আমরা চলে যাচ্ছি। এদিকে রাজ্য সরকারের ব্যর্থতার কারণে গ্রিন জোন রাজ্য মারাত্মক আকার ধারণ করেছে করোনা পরিস্থিতিতে। এরই ফলস্বরূপ শুধুমাত্র পরিবহন শিল্প নয়, চরম সংকট দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে তীব্র আকার ধারণ করেছে কাজ ও খাদ্যের অভাব। দিশাহীন হয়ে পড়েছেন কৃষক ও শ্রমজীবী মানুষ। কবে নাগাদ এই ভয়াবহ অবস্থার অবসান ঘটবে সে চিন্তাতে দিন গুনছেন রাজ্যের বিপন্ন মানুষ। ফিও রিপোর্ট, হালাবুল। রাজ্যের বিভিন্ন স্থানে সিপিএম কর্মীদের বাড়ি ঘরে ধারাবাহিক শাসক দলীয় সন্ত্রাসের তীব্র নিন্দা জানিয়েছেন সিপিএম নেতা পবিত্র কর। শুক্রবার সিপিএম পশ্চিম জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন তিনি। শুক্রবার সিপিএম পশ্চিম জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতা পবিত্র কর রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাসের বিভিন্ন ঘটনার উল্লেখ করে নিজেদের চরম উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। এই কি নিরাপত্তা মানুষের বলে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো সঙ্গে সঙ্গে যদি রানীবাজার থানা ব্যবস্থা না নিতেন আরো অনেক কিছু হবে। এবং তারা সবাই বলা যেতে পারে বহিরাগত মানে হইল মেঘলিপাড়ার যে গ্রামটা, ওই গ্রাম কোথায় পুলিশ। আর এখানে আমরা আজকে আমাদের গণতান্ত্রিক নারী সমিতির আন্দোলন, এখানে পুলিশের কোনো অভাব নাই। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সকল স্তরের সংবাদ মাধ্যমে রাজ্যের সন্ত্রাসের খবর প্রকাশ করতে বাধ্য হচ্ছে না। একসময় তিনি আরো জানান, এই সব সমাজদ্রোহীদের হাতেই রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে। সমাজদ্রোহীদের এই আক্রমণ শুধুমাত্র লাল ঝান্ডাতেই সীমাবদ্ধ থাকবে না, আক্রান্ত হবে সকলে। সেই সাথে তিনি আরো জানান, সমাজদ্রোহীদের লালন পালন করে কখনো ক্ষমতার মসনদে টিকে থাকা যায় না। আমাদের রাজ্যে ধরেন যে কোনো বিষয়ে জনমত তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সোশ্যাল মিডিয়ার বন্ধুরাও আছেন, আমাদের সাংবাদিক বন্ধুরাও আছেন। আপনাদের কাছে আমাদের আপিল, কি চলছে গোটা রাজ্যে,
শুধু আমাদের পশ্চিম জেলায় না, দেখছেন আপনারা সশরীরে এখানে কমরেড বসে আছেন, তার আমাদের জেলা সম্পাদক বলেছেন বিরোধী দল নেতার নামে মামলা হয়েছে, আরও কত হাজার জনের নামে মামলা হয়েছে। কজনের নামে মামলা করবো, কিন্তু বিরোধী দল নেতাকে গ্রেপ্তার করে পুলিশের হিম্মত হলো না, নিতে পারলো না, কারণ এত বেশি উপস্থিত হয়েছে, পুলিশের গাড়ি কোথায়? সুতরাং বিরোধী দল নেতার নামে আর আমাদের জেলা সম্পাদককে মামলা করলে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মানুষের নামে মামলা করতে হবে। এত বড় জেলখানা ত্রিপুরা সরকারের নেই। এদিন পশ্চিম জেলার বিভিন্ন আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে গণ এফআইআর দায়েরের উদ্যোগও নিয়েছে সিপিএম পশ্চিম জেলা কমিটি। ফিও রিপোর্ট হালাবোল। সংবাদ শেষ করার আগে এক নজরে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সারা দেশের সাথে রাজ্যের পক্ষে নারী নির্যাতন বন্ধ এবং অধিকার সুরক্ষা সহ গুচ্ছ দাবিতে বিক্ষোভ প্রদর্শন বামপন্থী নারী সংগঠনের কর্মসূচিতে প্রতিবাদী মহিলাদের ব্যাপক অংশগ্রহণ। করোনার তাণ্ডবে নজিরবিহীন মন্দাভাব, পরিবহন শিল্পে চরম অর্থনৈতিক সংকটের মুখে যানবাহন শ্রমিকরা। সিপিএম কর্মীদের বাড়িঘরে শাসক দলীয় দুষ্কৃতীদের আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের কঠোর শাস্তির দাবি সিপিএম পশ্চিম জেলা কমিটির। সাংবাদিক সম্মেলনে আইন শৃঙ্খলা ও বিপন্ন গণতন্ত্র নিয়ে চরম উদ্বেগ। বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে রাস্তা অবরোধ, ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনা সোনামুড়া রবীন্দ্রনগর কাঠালে সড়কে। রাজ্যের ভয়ঙ্কর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিরোধী দলনেতার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নিকট গুচ্ছ প্রস্তাব পেশ সিপিএম প্রতিনিধি দলের। পরে সাংবাদিক সম্মেলনে প্রস্তাব সমূহের বিষয় উত্থাপন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন হাল্লাবোলের পর্দায়। নমস্কার।